স্বাগত ডিবিসি সংবাদে। খবরের বিস্তারিত জানাতে আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম গৌরী। ফেনী সদর সহ বিভিন্ন উপজেলার প্রায় ১০০ গ্রাম এখন পানির নিচে। পানির ওপর ভাসমান জীবনে কোনো রকম বেঁচে থাকার লড়াই করছেন তারা। ঘর হারিয়ে অনেকেই ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে, কিন্তু সেখানেও মিলছে না স্বস্তি। রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও নিরাপত্তার চরম সংকট। নেই পর্যাপ্ত ত্রাণ সরবরাহ। সব মিলিয়ে সীমাহীন দুর্দশায় ফেনীর হাজারো মানুষ। কষ্টের কি আর সীমা আছে? অসম্ভব কষ্ট না। পুরাতন মুন্সিরহাট আলী আজম আশ্রয় কেন্দ্র, যেখানে আশ্রয় খুঁজতে এসে যেন আবার নতুন করে বাঁচার লড়াই নেমেছে শত মানুষ। বুক সমান পানিতে ত্রাণের ব্যাগ হাতে আর একটি মাত্র চেয়ার নিয়ে সামনের দিকে এগিয়ে আসছেন এক বৃদ্ধা। মুখে নেই কথা, চোখে শুধুই উদ্বেগ। সকালে কোনো নাস্তা না পেলেও দুপুরে একটি মাত্র রান্না করা খাবার পেয়ে দু হাতে মুখে তুলছে ক্ষুধার্ত শিশুরা। পাশে বসে থাকা মা জানেন না এই কষ্টের শেষ কখন। শুকনা খাবার খাইয়েছি, ভাত পানি কিছু খাইতে পারি না। ছেলেরা দুজন কান্নাকাটি করতেছে। ঘর বাড়ি সব হারিয়ে যাচ্ছে। এক একজনের মুখে এক এক গল্প। কেউ হারিয়েছেন জমি, কেউ ঘর, কেউ আবার সবই। এই আশ্রয় কেন্দ্রেই এখন একমাত্র ঠিকানা, কিন্তু এখানেও যেন পানির পিছু ছাড়ছে না কিছুতেই। পানি খাচ্ছি ওই বৃষ্টির পানি। বৃষ্টির যে পানি হচ্ছে বাড়িতে এই রাখা পানি উড়ে গেছে, চুলা চাটি ব্যাগ ডুবে গেছে, তাই গ্যাস শাসে গেছে। সহায় সম্বল হারিয়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই হলেও এই মানুষগুলো পানি কমার অপেক্ষায়। ভোগান্তি বানিয়েছে বলার বাইরে। এত কষ্ট মানুষের বলার বাইরে। অনেক লোক তো ভিতরে আটকিয়ে রয়েছে। যাতায়াতের ব্যবস্থা থাকলে না খাবার যাবার আইতো আনতে পারতাম পয়সার বিনিময়ে। বৃষ্টির পানি আর উজানের ঢলে নেমে গেছে এই অঞ্চলের স্বাভাবিক জীবন। সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস সহ সব সংস্থা কাজ করছে, কিন্তু পানি কমার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না কেউই। ভিটেমাটি হারা এইসব মানুষের একটি কথা, কবে নাগাদ ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে, আর কতদিনই বা চলবে এমন যুদ্ধ। তাই তো সংশ্লিষ্টরা যাতে এই সমস্যা উত্তরণে দ্রুত স্থায়ী সমাধান খুঁজবেন এমন প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ফুলগাজী, ফেনী। আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা সহ 18 বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হওয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে তাদের সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারার বিধান মতে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তবে তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে আছেন জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, মাহবুবার রহমান সরকার, শেখ গোলাম মাহবুব, মুজিবুর রহমান, এহসানুল হক, জুয়েল রানা সহ 18 জন। শুধু বাংলাদেশি নয়, ভারতের নাগরিক এবং রোহিঙ্গাদেরও ঠেলে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে বিজিবির প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ শেষে তিনি কথা বলেন। জানান, জাতীয় নির্বাচনকালীন দায়িত্ব পালনে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে বিজিবির প্যারেড ও কুচকাওয়াজ। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দেশের সেবায় কাজ করার শপথ নেন নবীন সৈনিকরা। প্যারেড ও কুচকাওয়াজ পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। নানা দিক নির্দেশনা দিয়ে তিনি বলেন, প্রতিপক্ষের কাছে কখনো নমনীয়তা প্রকাশ করা হবে না, দেশের 1 ইঞ্চি মাটি ছাড় দেওয়া যাবে না। সীমান্ত অরক্ষিত বা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশন চলাকালীন সুষ্ঠু, সুন্দর, ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি। বিএসএফের পুশিন প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, কোনো অবৈধ বাংলাদেশি থাকলে নিয়ম মেনে তাদের পাঠাতে বলা হয়েছে ভারতকে। যদি আমাদের বাংলাদেশি কেউ অবৈধভাবে ভারতে গিয়ে থাকে, তাদেরকে কিছু কিছু জায়গায় বিএসএফকে আমরা একটা নেগোশিয়েট করে মিটিংয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছি তারা আমাদেরকে অফিসিয়ালি হ্যান্ডওভার করছে কিছু কিছু জায়গায়। তবে সর্বক্ষেত্রে এটা সবাই ওরা শুনছে না,
কিছু কিছু জায়গায় এই পুশব্যাক বা পুশিন এখনও চলছে। বিজিবির ব্যাচের প্রশিক্ষণ শুরু হয় চলতি বছরের ২৬শে জানুয়ারি। ২৪ সপ্তাহের প্রশিক্ষণ শেষ করেছেন ৬৫৮ পুরুষ ও ৩৬ নারী। ডিভিসি নিউজ ডেস্ক। ৬ বছরেও শেষ হয়নি নড়াইলের নবগঙ্গা নদীর উপর সেতুর নির্মাণ কাজ। ৩ দফায় মেয়াদ বাড়িয়ে দ্বিগুণের বেশি দাঁড়িয়েছে এর নির্মাণ ব্যয়। এছাড়া জলবদ্ধতা নড়াইলবাসীর নিত্যসঙ্গী। জেলা হাসপাতালেও মেলে না কাঙ্ক্ষিত সেবা, জলবদ্ধতা নিরসন সহ জেলার উন্নয়নে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২০১৮ সালের মার্চে শুরু হয় নড়াইল কালিয়া সড়কের বারুইপাড়া এলাকায় নবগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের কাজ। ৬৫১.৮৩ মিটার দৈর্ঘ্য এবং ১০.25 মিটার প্রস্থের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় ৬৫ কোটি টাকা। ২০১৯ সালের জুনে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও ৩ দফায় মেয়াদ বাড়ানো হয়। এতে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ কোটি টাকা। সেতুটি নির্মাণ হলে নড়াইল সদরের সাথে কালিয়া উপজেলা সহ বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জের যোগাযোগ ব্যবস্থা সহজ হতো। উপকৃত হতো কালিয়া উপজেলার প্রায় ২ লাখ বাসিন্দা। এই ব্রিজটা হচ্ছিল না, সেটা হলো একটা হলো আমলাতান্ত্রিক জটিলতা। হ্যাঁ, নৌকাতে পার হয়ে আমাকে উপার যাত্রী হয়, আসতে হয় থানায় এবং অফিসে। এছাড়া জলাবদ্ধতা নড়াইলবাসীর নিত্য সমস্যা। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট, চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। এবং বকখালি এবং বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগ। একটা মেইন রোড, বৃষ্টি হলেই ১ ঘন্টা বৃষ্টি হলে এই রোডে পানি জমে যায়। স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত জেলার বাসিন্দারা। চিকিৎসক ও যন্ত্রপাতি সংকট নিয়ে জেলা হাসপাতাল চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ডাক্তার না থাকার কারণে হাসপাতালের রোগীরা তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। নবজাতকদের জন্য, সেই নবজাতকের জন্য পর্যাপ্ত ব্যবস্থা এখানে নাই। সংকটের কথা স্বীকার করে জেলা প্রশাসক জানান, নবগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণ কাজ দ্রুতই শেষ হবে। পদ্ধতিগত কারণে ডিলে হয়েছে। আমরা সম্প্রতি এটা নিয়ে মন্ত্রণালয়ে কথা বলেছি এবং রিসেন্টলি সেতুটির কাজ আবার শুরু হয়েছে। জলাশয়গুলো আছে সেগুলো আমরা সংস্কার এবং পুনঃখননের কাজ শুরু হয়েছে। আশা করি এতে করে আমাদের জলাবদ্ধতা অনেকখানি কমে আসবে। বিভিন্ন সংকট সমাধানে নড়াইল নগরবাসীকেও এগিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ।